মোটকে রক্ত খায় রে। আজকে সুযোগ হয়েছে, আজকে খাবো। আমি চলে যাওয়ার পরে দরজাটা ভালো করে বন্ধ করে দিবি। আমি না আসা পর্যন্ত দরজা খুলবি না, মনে থাকে যেন। আমি বিকেলের মধ্যেই চলে আসব। মা, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। তুমি তো জানো কারণটা আমি কেন বলছি। আমার কিন্তু খুব ভয় লাগে। সন্ধ্যের মধ্যেই ফিরে আসবে। সাবিত্রী ছিল একজন সবজি বিক্রেতা, আর সে সবজি বিক্রি করতে বাজারে যেত। সেই সকালে বেরাতো আর আসতো ঠিক বিকেলে। এমনই একদিন সে সবজি নিয়ে হাটে আসলো। তারপরে ঘটল, এই তো দেখছি হাওয়া ছাড়ছে, বাড়ি যাব কি করে? যেতে যেতেই যা মেঘের অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর বাড়ি যেতে যেতে সন্ধেও হয়ে যাবে। এই সবজির ঝুড়ি নিয়ে আমি যাবই কি করে এই দুর্যোগে? বিশাল জোরে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখনই বিশাল ঝড় বৃষ্টি হবে। আর এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাকে এখন বাড়ি যেতে হবে না, তুমি ঝড় বৃষ্টি কমলে তবেই বাড়ি যেও। বলতে না বলতেই ঝড় বৃষ্টি একসাথে শুরু হলো। সাবিত্রী খুবই চিন্তা করতে লাগলো তার মেয়ের জন্যে। সন্ধে হয়ে আসলো, বৃষ্টির থামার কোনো নাম গন্ধই নেই। বাড়িতে মেয়েটা একা একা কী করছে কে জানে। আমি তো চিন্তায় মরে গেলাম। উফ, পাশের ওই তাল গাছটা একদমই ভালো না। একা একা মেয়েটা তো খুবই ভয় পাবে। ভগবান, ওকে রক্ষা করো। সাবিত্রীদের বাড়ির পাশের তাল গাছটা মোটেও ভালো না। সন্ধ্যের পর থেকে গ্রামের কোনো মানুষ তাদের সেই তাল গাছের পাশ দিয়ে যায় না। সাবিত্রীরাও সন্ধ্যের পর থেকে আর বাইরে বেরোয় না। কিন্তু সেদিন বৃষ্টির জন্যে সাবিত্রী ঘরে ফিরতেও পারছিল না। মেয়েটি ঘরে একা একা ছিল। গ্রামের সবাই বলে ওই তাল গাছে নাকি একটি শাকচুন্নি থাকে। গ্রামের অনেকেই কয়েকবার দেখেছে। আজকে সাবিত্রী বাড়ি নেই, ওর মেয়ের ঘাড় মোটকে খাবো আমি। যাই তাড়াতাড়ি খাই। কতদিন মানুষের গন্ধ পাইনি, মানুষের রক্তের স্বাদ পাইনি। আজকে মোক্ষম সুযোগ। যাই সাবিত্রীর মতো হয়ে যায়, না হলে তোর মেয়ে বিশ্বাসই করবে না। আর আমার আর ওর মেয়ের রক্ত খাওয়া হবে না। মা, দরজা খোল মিনি, আমি এসেছি। সেই শাকচুন্নি সাবিত্রীর রূপ ধারণ করলো আর তার মেয়ে মিনিকে দরজা ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। দরজা খুলতে এত সময় লাগে? কখন থেকে আমি বাইরে দাঁড়িয়ে আছি। নে, খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দে। তারপরে তুইও খেয়ে নে, গিয়ে শুয়ে পড়, আমার অনেক কাজ আছে। এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি আসতে গেলে কেন মা? কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে তো আসতে পারতে। আমার খুব একটা অসুবিধা হচ্ছিল না। ও মা, কি যে বলিস, আমি না আসলে হবে? কত কাজ বাকি আমার। নে, তুই তাড়াতাড়ি খেয়ে দে, শুয়ে পড়। মিনি হঠাৎই সাবিত্রীর পায়ের দিকে তাকালো, তাকিয়ে চমকে গেল।
কারণ তার পাটা উল্টো দিকে। আর সে তৎক্ষণাৎ বুঝে গেল এটা তার মা নয়, সেই শাকচুন্নি। সে মনে মনে একটি ফোন দিয়ে হাঁটল। মা, তোমাকে তো একটা কথাই বলা হয়নি। তুমি চলে যাবার পরে একজন এসেছিল। আমি ওই আমাদের পাশের যে তাল গাছটা আছে, ওখানে তো একটি শাকচুন্নি থাকে, তার সম্পর্কে বললাম। তখন সাধুটি তার মন্ত্রবলের দ্বারা আমার প্রাণটা ওই হাঁড়িটার মধ্যে রেখে দিয়েছে, আর বলেছে যদি ওই শাকচুন্নি আসে ঘাড় মটকাতে আমাকে খেতে পারবে না, কারণ আমার প্রাণটা ওই হাঁড়ির মধ্যে। তাকে আগে ওই হাঁড়ির মধ্যে ঢুকতে হবে, তবেই সে আমার প্রাণটা নিতে পারবে। মেয়েটা তো খুবই বোকা। ওর মা ভেবে আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। এবার ওই হাড়ের মধ্যে আমি ঢুকে ওর প্রাণটা নিয়ে নেব, আর ওর ঘাড় মোটকে রক্ত খাবো। সেই শাকচুন্নিটি ভাবল মিনির প্রাণটি ওই হাড়ির মধ্যে আছে। সে তৎক্ষণাৎ ছোট হয়ে ওই হাড়ির মধ্যে ঢুকে গেল। আর ওইদিকে মিনি অপেক্ষা করছিল কখন ওই শাকচুন্নি হাড়ির মধ্যে ঢুকবে। মিনি তৎক্ষণাৎ একটি লাল কাপড় দিয়ে হাড়ির মুখটা ভালো করে বেঁধে দিল, আর সারা রাত অপেক্ষা করতে থাকলো কখন ভোর হবে। আর এইদিকে ভোর হতে হতেই বৃষ্টিটাও থেমে আসলো। পরদিন সকালে সাবিত্রী বাড়ি ফিরে আসলে মিনি সাবিত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন সাবিত্রী বলে যে গ্রামের সবাইকে ডাকতে। তখন গ্রামের সবাই সাবিত্রীদের বাড়ি আসলো। তারপরে ওই হাঁড়িটি নিয়ে গ্রামবাসীরা জঙ্গলে গেল, আর ওই হাঁড়িটি একটি মাটির তলায় পুঁতে দিল। আর এইভাবেই গ্রামবাসী চিরতরে ওই শাকচুন্নির হাত থেকে মুক্তি পেল।